লেখিকা ঈপ্সিতা মিত্রর তবু সে আসে মেঘলা চোখে। মার্চের দ্বিতীয় সপ্তাহ এটা। শহর জুড়ে এখন বসন্তের ছোঁয়া। মাত্র দুদিন আগে দোল মিটেছে, কিন্তু মিষ্টিদের বাড়ির ছাদটা এখনো রঙিন। আসলে পাড়ার সব বন্ধুরা আসে প্রত্যেকবার ওদের বাড়িতে রং খেলতে, তাই এত আবির আর রঙের ছড়াছড়ি হয় যে দুদিনেও সেই রং ওঠে না। কথাগুলো ভাবতে ভাবতেই বিকেলবেলা কফির কাপ হাতে মিষ্টি এসে দাঁড়িয়েছিল ছাদে। হালকা একটা বসন্তের হাওয়া দিচ্ছে এই সময়ে, বেশ লাগছে তাই এখন। কিরকম প্রেম না থাকলেও রোমান্টিক লাগছে যেন সবকিছু মিষ্টির। এরকম ওয়েদারের জন্যই হয়তো। কথাটা ভেবে নিজের মনে আলতো হেসে ফেললো। আর তখনই কানে কলিং বেলের আওয়াজটা এলো। ধুর, ভালো লাগে। লোক আসার আর সময় পেল না। মা এখন ঠাকুর ঘরে, আর আধ ঘন্টা বাদে আসলেই পারতো। মার পুজো শেষ হয়ে যেত। তাহলে মিষ্টিকে রোমান্টিক বিকেলটাকে ছেড়ে দরজা খুলতে দৌড়তে হতো না। কথাটা ভেবে একটু বিরক্তি নিয়ে মিষ্টি দরজার দিকে এগিয়ে গেল। তারপর বিরক্তির সমেতই দরজা খুলে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল যেন। বিনা নোটিশে হঠাৎ বসন্তের হাওয়া এসে লাগলো ওর গায়ে। আর মিষ্টি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল উল্টো দিকের দাঁড়ানো ছেলেটার দিকে। ফর্সা, চশমার আড়ালে লুকোনো গভীর দুটো চোখ, এলোমেলো হয়ে আসা চুল আর হালকা নাকাটা দাড়ির মাঝে এগিয়ে দাঁড়িয়ে আছে। যাকে দেখে মিষ্টি জলে ঝাঁপ দেওয়ার মতন প্রেমে ঝাঁপ দিল। মানে এক দেখাতে কিরকম ক্লিন বোল্ড হয়ে গেল। কথাটা ভাবতেই সামনের ছেলেটা নাকের ডগায় নিজের চশমাটাকে ঠিক করে বলল, আমি অর্চিষ্মান গাঙ্গুলি। আমার মা ফোনে কথা বলেছিল অহন কাকুর সাথে কলকাতায় আমার থাকার ব্যাপারে। আসলে কাল কিছু পেপারস জমা দিতে ইউনিভার্সিটি যেতে হবে। আমি কালই ওয়েবসাইট থেকে জানতে পারলাম, ওই জন্য আসার আগে জানতে পারিনি। তৎকালে টিকিট কেটেই চলে এলাম। আচ্ছা, আমি কি ভেতরে আসতে পারি? এত সবিস্তারে বর্ণনা করে অর্চি এবার থামলো। কিন্তু মিষ্টির ব্রেনের আলো জ্বলে গেল এক সেকেন্ডে। এ তো বাবার বন্ধুর ছেলে। শিলিগুড়ি থেকে আসার কথা ছিল দুদিন বাদে। হস্টেল পাইনি বলে ওদের বাড়িতে থেকেই এমটেক করবে। কিন্তু ছেলেটা এরকম কৃতদাসের মতন বাইরে দাঁড়িয়ে সব বলছে কেন, এটা ভেবে পেল না মিষ্টি। তবে এই কয়েক মিনিটেই যে মিষ্টির একটা ক্রাশ হয়ে গেছে এই নর্থ বেঙ্গল থেকে আসা আগন্তুকের প্রতি, এটাও ঠিক বুঝতে পারলো। তাই ভদ্রতার লেভেল দেখিয়ে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, পারমিশন নেওয়ার কি আছে? বাবার কাছে তো অনেক শুনেছি তোমার কথা, শুধু দেখাটাই যা হয়নি। যাই হোক, বাইরে কেন দাঁড়িয়ে, ভেতরে এসো প্লিজ। আর তুমি ব্যাগটা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। কথাটা বলেই সঙ্গে সঙ্গে ও অর্চির হাতে ধরা ব্যাগটাকে নিজে নেওয়ার জন্য একটা টান দিল। আর অর্চি, না না আমি নিচ্ছি বলে প্রতিবাদ করতে করতেই টান লেগে ব্যাগের হ্যান্ডেলটা ছিঁড়ে মিষ্টির হাতে চলে এলো চোখের পলকে। অর্চি ব্যাপারটা দেখে কিরকম বাকরুদ্ধ হয়ে গেল যেন। কালই শিলিগুড়ি মার্কেট থেকে নতুন ব্যাগটা কিনেছিল, আর আজই হ্যান্ডেল খুলে হাতে। কথাটা ভেবে মনের কষ্টটা মুখেই চলে এলো ওর। কিন্তু তখনই মিষ্টি আমতা আমতা করে বলে উঠল, সরি, রিয়েলি সরি, আমি বুঝিনি এটা এইভাবে ছিঁড়ে যাবে, সত্যি। কথাটাই অর্চি এবার জোর করে একটু ভদ্রতা দেখিয়ে বলল, না না সরির কি আছে, একটা হ্যান্ডেলই তো, ইটস ওকে। কথাটা বলে ও আর কথা না বাড়িয়ে ভেতরে ঢুকলো বাড়ির। তবে মনে মনে তো নিজেকে বলেই ফেললো যেন, যতদিন আছো এখানে এ মেয়ে থেকে সাবধান, জিনিসপত্র সামলে রাখতে হবে, নইলে ভেঙে যাওয়ার চান্স আছে। সেদিন তারপর মিষ্টি খেয়াল করেছিল মন দিয়ে এই হঠাৎ আসা আগন্তুককে। ওর বাবা মা যাই জিজ্ঞেস করে তার এক দু কথাতেই উত্তর দেয় ছেলেটা। যেমন ওর মা যখন খুব উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, তোমার নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট ছিল, স্টার পেয়েছিলে? তখন অর্চি কথাটা শুনে এক কথাই বলল, হ্যাঁ ওই আর কি, স্টার তো এখন অনেকেই পায়। এই উত্তরে মা একটু হতাশ মুখেই বলেছিল, কই আর পায়, এই আমাদের মিষ্টিকেই দেখো, 60%-এর বেশি উঠলই না কোনো পরীক্ষায়। কথাটায় মিষ্টির মুখটা বাংলার 5 হয়ে গেলেও খেয়াল করলো অর্চি আবার সে দু কথাই বলল, ও আচ্ছা। তখনই মিষ্টির বাবা বলে উঠল, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাকে ফোন করে দিতে পারতে, স্টেশনে আনতে চলে যেতাম। এর উত্তরে অর্চি অল্প হেসে বলল শুধু, না অসুবিধা হয়নি। কথাটায় আবার মিষ্টির মা জিজ্ঞেস করে উঠল, আচ্ছা তোমার বাবার শরীর কেমন আছে? প্যারালাইসিস হয়ে তো শুনেছিলাম হুইল চেয়ারে, অনেকদিনই চলতে পারে না। এর উত্তরে অর্চি একটু অন্ধকার মুখেই বলেছিল, আছে যেমন থাকে। না, তারপর আর কেউই কোনো কথা খুঁজে পায়নি বলার জন্য। আসলে এত কম উত্তরে কথা বানানোর মতন কিছু থাকে না। তবে মিষ্টির আবার এই ব্যাপারটাই খুব ভালো লাগছিল অর্চির মধ্যে।
যে নিজের ব্যাপারে বেশি কাউকে বলতে চায় না, আড়াল রেখে চলে, তাকে জানতেই বেশি ইচ্ছে হয়। আসলে কৌতূহলটা বেড়ে যায় কেমন। মিষ্টিরও তাই হয়েছিল অর্চির জন্য। তবে সেদিন অর্চিকে নিজের ঘর অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশেষে মিষ্টির উপরই পড়েছিল। ছাদের পাশেই এই ঘরটা, চারিদিকে জানলা দিয়ে ঘেরা। মিষ্টি হাসি মুখে অর্চিকে নিয়ে এসেছিল এখানে, কিন্তু ব্যাগটা অর্চি আর ভরসা করে ওর হাতে দেয়নি। কিন্তু মিষ্টি এরপরও নিজের ভদ্রতার লেভেলকে মেনটেন করেই বলেছিল, তোমার যদি কিছুর দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ডাকবে, কোনো লজ্জা করবে না। আচ্ছা, তুমি তো এতটা জার্নি করে এসেছো, তোমার জন্য একটু চা নিয়ে আসি আদা দিয়ে? অর্চি এই কথায় সামান্য হেসে বলল, আদা ছাড়াও চলবে, আর তোমাকে নিয়ে আসতে হবে না, আমি নিজেই নিচে গিয়ে খেয়ে নিচ্ছি। কথাটায় মিষ্টি প্রচণ্ড প্রতিবাদ করে বলল, না না, তা কেন, তুমি ফ্রেশ হও, আমি নিয়ে আসছি। কথাটা বলে ও আর অর্চির হ্যাঁ নায়ের অপেক্ষা না করে নিচে চলে গেছিল। তারপর 10 মিনিটের মধ্যে চা সমেত নিজেকে নিয়ে ওপরে এসে বলেছিল, এই যে চা। কিন্তু ও অর্চির দিকে তাকিয়ে এগিয়ে আসার মুহূর্তে খেয়াল করেনি যে ওর ব্যাগটা মাটিতে রাখা আছে। ফলস্বরূপ চা শুদ্ধ হোঁচট খেয়ে অর্চির ওপর পড়েছিল মিষ্টি। আর অর্চি সদ্য ফ্রেশ হয়ে আসার পর আবার ভিজে গিয়েছিল গরম চায়ে। মিষ্টি এই মুহূর্তে নিজেকে সামলে একটু ইতস্তত হয়ে বলেছিল, রিয়েলি সরি, আমি একদম দেখিনি, সত্যি সরি। কথাটায় কোনো রকমে নিজের রাগটাকে গিলে নিয়ে অর্চি দুঃখী মুখে বলেছিল, ইটস ওকে, ঠিক আছে। এর উত্তরে মিষ্টি আবার ভদ্রতা দেখিয়ে বলেছিল, তুমি তোমার টি শার্টটা দাও, আমি এই চায়ের দাগটা পরিষ্কার করে আনছি। এই কথায় অর্চি যেন কেমন আঁতকে উঠেছিল। তারপর সঙ্গে সঙ্গে ঘাড় দুলিয়ে বলেছিল, না না প্লিজ, তুমি কিছু করো না, আর যা করার আমি করছি, থ্যাংক ইউ। কথাটার মিষ্টি আর ঠিক কোনো সেন্টেন্স খুঁজে পায়নি বলার জন্য। আসলে অর্চির এক্সপ্রেশন দেখে বুঝেছিল ছেলেটা ওর প্রতি খুবই হতাশ আর নিরাশ। প্রথমে ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে যাওয়া, তারপর চায়ের কাপ উল্টে যাওয়া, সবেতেই অর্চিকে ইমপ্রেস করতে গিয়ে উল্টে আরও ডিপ্রেসড করে ফেলেছে মিষ্টি। কথাটা ভেবেই সেদিন অন্ধকার মুখে ও ছাদের ঘরটা থেকে বেরিয়ে এসেছিল। তবে মনে একটা প্রতিজ্ঞা নিয়ে যে আজ না হোক কিন্তু কাল পরশু কোনো একদিন ও অর্চিকে ঠিক ইমপ্রেস করবে, নিজের ট্যালেন্ট দেখিয়ে। কথাটা ভাবা অনুযায়ী কাজ করেছিল মিষ্টি। এরপর পরের দিন সকাল সকালই নিজের হাতে বানিয়ে চা নিয়ে আসার থেকে অর্চির সঙ্গে যেচে পড়ে আলাপ বাড়ানো সবেরই চেষ্টা করেছিল মন দিয়ে। যেমন অর্চি যখন ইউনিভার্সিটি যাওয়ার জন্য বেরিয়েছিল, মিষ্টি দায়িত্ব নিয়ে রাস্তা চিনিয়ে ওকে অটো স্ট্যান্ড অবধি নিয়ে এসেছিল। যদিও অর্চি বারবার বলেছিল, কাল আমি এই রাস্তা দিয়ে তোমাদের বাড়ি এসেছি, আমি চিনি কোথায় অটো স্ট্যান্ড, কিন্তু মিষ্টি এই কথায় কান্না দিয়েই বলেছিল, আরে না না, তা কি করে হয়, তুমি নতুন কলকাতা শহরে এসেছো, একবার কোনো রাস্তা দেখেই চিনে যাবে, এত সহজ নাকি? আর তারপর যদি হারিয়ে যাও, আমাদের একটা দায়িত্ব আছে না, তাই আমি 1-2 মাস তোমার সঙ্গে অটো স্ট্যান্ড অবধি যাব, মানে পথ দেখিয়ে নিয়ে যাব। আর আমারও তো কলেজ আছে, তোমাকে অটোতে তুলে আমি নিজে কলেজ চলে যাব, হয়ে গেল। কথাগুলো এত সহজভাবে হেসে হেসে বলেছিল মিষ্টি যে অর্চি আর কোনো কথা বলতে পারেনি এরপর। তবে বুঝতে পারছিল না যে কাকু কাকিমার থেকেও বেশি তাদের এই মেয়ের কেন এত চিন্তা ওকে নিয়ে। তবে সেই প্রশ্নের উত্তর না পেলেও অর্চি মাঝে মাঝেই ডিনার টেবিলে অদ্ভুত অদ্ভুত খাবার দেখতে পেত, মিষ্টি নিজের হাতে বানানো। আসলে কোনো একটা সিনেমায় শুনেছিল মিষ্টি, দ্য গ্রেট ওয়ে টু এন্টার এ ম্যানস হার্ট ইজ ফ্রম হিজ স্টোমাক। কথাটা মিষ্টির বেশ পছন্দ হয়েছিল শুনে। তাই আর দেরি না করে ইউটিউব খুলে নানা রকম রেসিপি দেখতে শুরু করেছিল। তারপর সাহসে ভর করে রান্নাঘর থেকে মাকে সরিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়েছিল রান্নায়। কখনো লেমন হানি চিকেন, তো কখনো ম্যাগি পকোড়া, সব করে চমকে দেবে ভেবেছিল অর্চির সঙ্গে বাবা মাকেও। আসলে মা তো ভাবে ওর মতন কুড়ে এই গোটা বিশ্ব সংসারে হয় না, সারাক্ষণ তো শুনিয়েই যায়, এখানে তো ভালোই চালিয়ে নিচ্ছিস, শ্বশুর বাড়ি গেলে যে তখন বুঝবি। এই কথাটারও একটা জবাব মিষ্টি দিয়ে দেবে হয়তো, নিজে রান্নার হিডেন ট্যালেন্ট দেখিয়ে। কিন্তু মা বাবা অর্চি তিনজনেই যে এত চমকে যাবে ও রান্না খেয়ে, এটা ভাবেনি। মানে লেমন হানি চিকেন বানাতে গিয়ে বাড়িতে লেবু না থাকার কারণে শুধু মধু দিয়ে রান্না করে যে ও চিকেনের চাটনি বানিয়ে ফেলবে, আর আলুর দম করতে গিয়ে আলু সেদ্ধতে বসিয়ে হেডফোনে গান শুনতে শুনতে আঙুলগুলো গলে গিয়ে চটকে ঝোলের সঙ্গে একাকার হয়ে যাবে, এসব আইডিয়া ওর ছিল না। তারপর হাইট তো হয়েছিল মিক্সিতে পেঁয়াজ আদা রসুন বাটার সময়। হঠাৎ সারা বাড়ি কেঁপে উঠেছিল জোর আওয়াজে। মিষ্টি একসঙ্গে না বুঝে 4টে পেঁয়াজ 3টে টমেটো
আদা রসুন সব একসাথে দিয়ে দিয়েছিল ছোট কন্টেনারে বাটার জন্য। আর মিক্সি সেই চাপ সহ্য করতে না পেরে জোর চিৎকার করে আদা রসুন পেঁয়াজ পুরো ছড়িয়ে দিয়েছিল। আর রান্নাঘরে এসে ওর বাবা মা আর অর্চি তিনজনে একসাথে আবিষ্কার করেছিল মিষ্টিকে। চিকেনের জায়গায় ও নিজেকেই ম্যারিনেট করে ফেলেছিল আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা দিয়ে। যাচ্ছে তাই কাণ্ড ছিল সেটা। ওর মা তো মাথায় হাত দিয়ে বসেই পড়েছিল এই দৃশ্য দেখার পর। তবে মিষ্টি সেদিনের পরও হাল ছাড়েনি, অর্চিকে ইমপ্রেস করার সব রকম চেষ্টা চালিয়ে গিয়েছিল। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল। মিষ্টির পাসের সাবজেক্ট হচ্ছে অঙ্ক, যেটাতে ও ফার্স্ট ইয়ারে কোনো রকমে টেনে টুনে পাস মার্কসটুকু তুলতে পেরেছে। আর স্বাভাবিকভাবেই ওর বাবা এই রেজাল্টের জন্য অনেকদিন ধরেই খুবই চিন্তায় ছিল। কিন্তু সেদিন খাবার টেবিলে বসে মিষ্টির বাবাই চিন্তাটা নিজের ঘাড় থেকে অন্যের ঘাড়ে দিয়ে দিল হঠাৎ। মানে অর্চিকে আচমকা বলে উঠল, বাবা অর্চি, তুমি তো পড়াশোনায় খুব ভালো, তুমি একটা কাজ করো বাবা প্লিজ, আমার মিষ্টিকে একটু অঙ্কটা দেখিয়ে দিও সপ্তাহে 2 দিন, ও যাতে পাসের সাবজেক্টে কোনো রকমে পাশ করে যায়। কথাটা শুনে সেই মুহূর্তে মিষ্টির মুখে হাসি এলেও অর্চি বিষম খেলো আচমকা। আসলে মিষ্টিকে এই 2 মাস ধরে দেখে এইটুকু বুঝেছে, এই মেয়ে যেখানে ঝামেলা সেখানে। যে কোনো কাজে একটা না একটা গন্ডগোল করা মিষ্টির শুধু স্বভাবই না, ধর্ম। তাই অর্চি মেয়েটার থেকে যতটা সম্ভব দূরে থাকারই চেষ্টা করে। কিন্তু কাকু আজ ওর এই সমস্ত চেষ্টায় এক বালতি জল ঢেলে দিল বিনা নোটিশে। এরপর সপ্তাহে 2 দিন মিষ্টিকে পড়াতে হবে। ভগবান জানে কি হবে ওর সাথে। তবে অর্চি এই প্রস্তাবে মনে মনে ঝামেলার ভয় পেলেও মিষ্টির তো আনন্দে লাফাতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল ভাগ্যিস বাবার কথায় সায়েন্স নিয়েছিল হাই সেকেন্ডারিতে, তারপর হাজার অনিচ্ছা সত্ত্বেও মাইক্রোবায়োলজি অনার্সের সাথে ম্যাথস পাশে নিতেই হয়েছিল ওকে। তবে আজ সব কষ্ট সার্থক। জীবনে প্রথম বাবা এত মিষ্টি একটা টিচার ঠিক করেছে মিষ্টির জন্য। এই রকম হালকা দাড়ি, নাকের ডগায় চশমাটার দিকে ঝাড়ি মারতে মারতেই জীবন কেটে যাবে। আর অর্চি যেন ঠিক সেই ছেলেটাই যাকেও সে স্কুল লাইফ থেকে ইমাজিন করতো নিজের ড্রিম ম্যান হিসেবে। ওর উস্কো খুস্কো চুল, লাজুক স্বভাব, কালো ফ্রেমের চশমা আর না বলা জমে থাকা কথাগুলো সব মিলিয়ে ছেলেটা যেন একদম মনের মতন। জীবনে একবার অন্তত এরকম একটা ছেলের সঙ্গেই প্রেম করার ইচ্ছা ছিল মিষ্টির। আর বাবা অঙ্কের টিচার করে সে সুযোগটাই করে দিল ওকে। এটাই ছেলেটার মনে নিজের জায়গা করার চরম সুযোগ। বাবার দেওয়া সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা সবসময় করে গেছে মিষ্টি। যেমন কখনো এই নতুন টিচারের জন্য চকলেট কিনে নিয়ে যাওয়া, তো কখনো গ্রিটিংস কার্ড স্পেশাল ফিল করানোর সমস্ত রকম চেষ্টা করেছে ও। কিন্তু এই ছেলে যেন ভীষ্মের প্রতিজ্ঞা করে আছে, কিছু বুঝেও বুঝবে না এরকম একটা ব্যাপার। এতদিনে এমনকি মিষ্টি ওর একজন বন্ধু অবধি হয়ে উঠতে পারেনি। মিষ্টি এর কারণটা ঠিক বুঝতে পারে না। অর্চির কি ওকে দেখতে ভালো লাগে না, নাকি ওকে মানুষ হিসেবে পছন্দ না, কে জানে কি। কিন্তু মিষ্টির মনে তো সেই প্রথম দিন থেকেই এই ছেলেটার জন্য ফুল ফুটেছে। অকারণে কীরকম যেন ভালো লেগে গেছে। তাই ও মাঝে মাঝে এলোমেলো কথা বলে ওঠে কিছু ছেলেটাকে, বা কখনো বেহিসাবি কাজ করে ফেলে। এই যেমন সেদিন অর্চি যখন ওকে পড়াচ্ছিল, মিষ্টি বইয়ের দিকে না তাকিয়ে অর্চির দিকে তাকিয়েছিল নিষ্পলক চোখে। অর্চির ওই নাকের ডগায় চশমাটা ঠিক করা, অঙ্ক করতে করতে বাঁ হাত দিয়ে এলোমেলো চুলগুলোকে সাজিয়ে নেওয়ার চেষ্টা, ওর ওই কালো ফ্রেমে চশমার আড়ালে লুকিয়ে থাকা শান্ত 2টো চোখ, হাতের ছোট ছোট সুন্দর আঙুলগুলো যেন অজান্তে মিষ্টির মনে এসে দাগ কেটেছিল। একতরফা ভালো লাগাটা গভীর হচ্ছিল একটু একটু করে। কথাটা সেদিন ভাবতে ভাবতে অর্চি ওর সমস্ত ভাবনায় এক বালতি জল ঢেলে খুব রুক্ষভাবে বলল, অঙ্কটা খাতায় আছে, আমার মুখে নয়, তাই খাতার দিকে তাকালে ভালো হয়। কথাটা শুনে মিষ্টি যেন এক মুহূর্তে কল্পনা থেকে বাস্তবের মাটিতে নেমে এলো। তবে এই রুক্ষ কথার মাঝে মিষ্টির একটা অন্য কথা মনে পড়ায় আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে উঠল একটু চিন্তিত মুখে, আচ্ছা অর্চিতা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না, তোমার গার্লফ্রেন্ড আছে? কথাটাই অর্চি যেন 1 সেকেন্ডে বিষম খেয়ে উঠল হঠাৎ। এই মেয়ে যে ওকে সব সময় লাইন মারে, প্রেম প্রেম ভাব নিয়ে এগিয়ে আসে, এটা অর্চি জানে, কিন্তু তা বলে এরকম ডিরেক্ট প্রশ্ন করে উঠবে ভাবেনি। তাই একটু সময় নিয়ে নিজেকে অল্প গম্ভীর করার চেষ্টা করেই বলল, এসব আবার কি প্রশ্ন, এখন আমি কিন্তু তোমার টিচার, এটা মাথায় রেখো। তবে এই কথায় মিষ্টি পাত্তা না দিয়েই বলল, টিচার মোটেও নয়, আমরা বন্ধু। যাই হোক, বলবে এবার প্রেম করো কি না? যদিও তোমাকে দেখে আমি গেস করতে পারছি তোমার দ্বারা কতটুকু সম্ভব। কথাটাই অর্চি একটু ভ্রুকুচকে বলল, সম্ভব মানে কি? পিথাগোরাসের থিওরি বুঝতে পারছো তুমি আমাকে দেখে?
এর উত্তরে মিষ্টি বিজ্ঞের মতন মুখ করে বলেছিল, হবে না, তোমার দ্বারা প্রেম ভালোবাসা সম্ভব না। একটু বেশি গম্ভীর আর সিরিয়াস তুমি অর্চিতা। শেষ কথাটা যেন বেশ দুঃখ নিয়েই বলল। অর্চি তখন গলা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ভালো, সম্ভব নাই তো, ঠিক বুঝেছ। কি হবে এইসবে জড়িয়ে? পড়াশোনার ক্ষতি, কনসেন্ট্রেশন নষ্ট। এই প্রশ্নে মিষ্টি যেন হোঁচট খেলো হঠাৎ। ও চোখ বড় বড় করে বলল, কি বলছো এইসব অর্চিতা? জানো প্রেম কত ভালো জিনিস, চারিদিক কিরকম রঙিন লাগে। বিনা মিউজিকে ও মনে হবে ভায়োলিন বাজছে এদিক ওদিক। কি রোমান্টিক যে লাগে তখন। আর সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, এই দিনগুলোতে আর নিজেকে পৃথিবীর বোঝা বলে মনে হবে না তোমার। মনে হবে আমারও তো কেউ আছে যার হাতে হাত ধরে ঘুরে বেড়ানো যায়। কথাগুলো বলতে বলতে হারিয়ে গিয়েছিল যেন মিষ্টি নিজের খেয়ালে। কিন্তু অর্চির প্রশ্নে ওর সম্বিত ফিরল। অর্চি এবার নিজের চোখটা বড় বড় করেই বলল, কটা প্রেম করেছো তুমি মিষ্টি আজ অবধি? তোমার কি অনেক এক্সপিরিয়েন্স? মিষ্টি এই কথায় মুখটাকে উদাস করেই বলল, সেই সুযোগ আমার হয়নি অর্চিতা। বাবা এত নজরে নজরে রেখেছে ছোটবেলা থেকে যে একটা মাছি অবধি গলতে পারিনি আমার আশপাশ থেকে। ছেলে তো অনেক দূরের কথা, কিন্তু আমি বন্ধুদের মুখে শুনেছি অনেক, আর সিনেমাতেও দেখেছি, রোমান্টিক বইয়ে পড়েছি, ওই সবই জানি আর কি। অর্চি এটা শুনে একটু রাগ মেশানো হাসি হেসে এবার বলে উঠল নিস্তেজ গলায়, খুব ভালো কথা, এবার একটু অঙ্কের বইয়ের দিকেও চোখ দাও, তাহলে আমি উদ্ধার হই। তোমার বাবা তো আমাকে দায়িত্ব দিয়েছে পাশের সাবজেক্টে পাশ করানোর, প্রেমের সাবজেক্টের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। কথাটায় মিষ্টি আর কোনো উত্তর খুঁজে পেল না বলার জন্য। সত্যি এত কাঠখোট্টা মানুষকে প্রেম নিয়ে থিওরি বোঝানো সম্ভব না। কথাটা ভেবেও অঙ্কতেই মন দেওয়ার চেষ্টা করলো নিজের। কিন্তু এই দিনগুলোতে একদিন মিষ্টির বেস্ট ফ্রেন্ড অলি এসে হাজির। সে তো বাড়িতে অর্চিকে দেখে এক দেখাতেই ফ্ল্যাট। অর্চি সেই সময় ইউনিভার্সিটি থেকে ফিরেছিল আসলে, একটু ক্লান্তভাবেই ছাদে নিজের ঘরেতে ঢুকেছিল, কিন্তু দেখেনি যে অলি আজ ওই ছাদে দাঁড়িয়েছিল কফির কাপ হাতে। মিষ্টির সঙ্গে বকবক করতে করতে খেয়াল করেছিল অর্চিকে, আর কফি খাওয়া থামিয়ে বলে উঠেছিল, এ কে রে? কোথা থেকে এলো? কি মিষ্টি দেখতে রে ছেলেটাকে, ক্রাশ খেয়ে গেলাম তো একদম। কথাটা এই প্রথম মিষ্টির মনে কিরকম একটা জেলাসি তৈরি হলো যেন। হঠাৎ ও মুখটা বেশ গম্ভীর করে বলল, জামাইবাবু হয় তোর, একদম অন্য নজরে দেখিস না বুঝলি, দেখতে হলে দাদা হিসেবেই দেখ। কথাটায় অলি আকাশ থেকে পড়ার মতন মুখ করে বলল, জামাইবাবু এটা কবে হলো? আর আমি নাকি তোর বেস্ট ফ্রেন্ড? প্রেম করছিস বলিসনি তো? মিষ্টি কথাটায় অল্প উদাস হয়ে বলল, প্রেম আর করলাম কোথায়, যা হয় মনে মনেই হয়। তোকে আর কি বলবো দুঃখের কথা, এ ছেলে তো পুরো ভীষ্ম, কিছু বুঝতেই চায় না। কিন্তু আমিও প্রতিজ্ঞা করেছি, আমি যদি প্রেম করি তো এর সঙ্গেই করব, তুই দেখিস। এটা শুনে অলি একটু প্রশ্নবোধক চিহ্নের মতন মুখটা করে বলল, কিন্তু করবিটা কি করে? কিছু ট্রাই করেছিস ছেলেটাকে পটানোর? মিষ্টি এতে একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, কি ট্রাই করিনি বল, এমনকি রান্না অবধি করেছি, যদিও রান্নাগুলো একটু ঘেটে যেত মাঝে মাঝে, মানে একটা বলতাম আর একটা হয়ে যেত, কিন্তু চেষ্টা আমি মন প্রাণ দিয়ে করেছি, বিশ্বাস কর। এর উত্তর অলি গালে হাত দিয়ে বলল, এইভাবে হবে না, রান্না করার জন্য অনেক ট্যালেন্ট লাগে, অত ট্যালেন্ট তোর আর আমার মধ্যে নেই জানি। তুই বরং এক কাজ কর, কোনোভাবে সিনেমায় যা ছেলেটার সঙ্গে, একটু শপিং মলে যা, KFC-তে খেয়ে আয়, মানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা কর, আমার মনে হয় এতে লাভ হবে। অলি এর উত্তরে হতাশ মুখেই বলল, ঠিক আছে, এটাও নয়, দেখব চেষ্টা করে, তবে যা বিদ্যাসাগরের দ্বিতীয় জন্ম, মনে হয় না রাজি হবে, তবে দেখব বলে। সেদিনের পরের দিনই মিষ্টি অলির কথা মতন কাজ করেছিল। সন্ধেবেলা অঙ্ক করতে করতে হঠাৎ পেনটা নামিয়ে রেখে বলে উঠেছিল, তোমার মনে হয় না তোমার ব্রেনটাকে একটু রেস্ট দেওয়া উচিত মাঝে মাঝে? মানে সারাদিন ইউনিভার্সিটি, এত ক্লাস, প্রজেক্ট, পড়াশোনা, এত চাপের মধ্যে থাকতে থাকতে তুমি তো চাপা সন্দেশ হয়ে যাবে পুরো, তাই একটু রিল্যাক্স করা দরকার। কথাটার মানে বুঝতে না পেরে অর্চি একটু অদ্ভুতভাবেই যেন সন্দেহের দৃষ্টিতে বলে উঠল, মানে হঠাৎ এসব কেন বলছো? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এই শেষ লাইনটা ও কিরকম নিজের মনেই বলে উঠল, আর তখনই মিষ্টি বেশ হাসি মুখে বলল, আমার সাথে সিনেমা দেখতে যাবে অর্চিতা? প্লিজ, হিস্টোরিক্যাল সিনেমা, পদ্মাবত। আমি শিওর তোমার খুব ভালো লাগবে, যাবে? কথাটা শুনে অর্চি ঠিক কি বলবে বুঝতে পারলো না। দিন দিন যেন এই মেয়ের প্রেমের বহিঃপ্রকাশ বেড়েই যাচ্ছে, আজ তো একেবারে সিনেমা অবধি পৌঁছে গেছে। কথাটা ভেবে অর্চি অল্প গাম্ভীর্য নিয়ে বলে উঠল, কোনো দরকার নেই আমার রিল্যাক্স হওয়ার, আমার ব্রেন এখন রেস্ট নিতে চায় না, আর তুমিও সিনেমা টিনেমা নিয়ে না ভেবে নিজের পড়াশোনার দিকে খেয়াল করো। একটা হোম টাস্ক তো করে আসো না কখনো? পাশের সাবজেক্টে পাশ না করলে কিন্তু অনার্সের নাম্বারের কোনো ভ্যালু থাকে না, ফেল পুরো, ইয়ার লস।
কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল অর্চি। মিষ্টির কথাটা শুনে মুখটা বাংলার 5 হয়ে গেল এখন। সত্যি ছেলে না হেড স্যার কে জানে, কথায় কথায় জ্ঞান, উঠতে জ্ঞান, বসতে জ্ঞান, পড়াশোনা ছাড়া যেন কিছুই বোঝে নাই। ঠিক আছে, তবে যখন আর কোনো উপায় নেই মিষ্টির কাছে, তখন যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট মিষ্টি সেই ফুল দিয়েই পুজো করবে। কথাটা ভেবে ও বলে উঠল, ঠিক আছে, তুমি যদি এই সিনেমাটা আমার সঙ্গে দেখতে যাও তাহলে আমি তোমার দেওয়া সব হোম টাস্ক করব, প্রমিস। তোমাকে আর কখনো এটা নিয়ে কিছু বলতে হবে না। আর পাশের সাবজেক্ট ম্যাথসে আমি ভালো রেজাল্ট করে দেখাবই, এটাই প্রমিস। প্লিজ এবার হ্যাঁ বলে দাও সিনেমা দেখতে। কথাগুলো মিষ্টি এত জোর দিয়ে বলল যে অর্চিও এড়িয়ে যেতে পারল না। আর অফারটা ভালোই, মিষ্টি ভালো করে পড়াশোনা করলে তো ভালোই, এমনি এই বাড়িতে ফ্রিতে থাকে, তাই যদি ওর জন্য কিছু ভালো হয় তাহলে ক্ষতি কি। আর মিষ্টি রোজ হোমওয়ার্ক না করে এসে বড্ড জ্বালায় ওকে, তাই একটা সিনেমা দেখার বদলে ডিলটা খারাপ না। কথাটা ভেবেই অর্চি বলল, ঠিক আছে যাব আমি, তবে প্রমিসটা মনে থাকে যেন। এটা শুনে মিষ্টির মুখে একগাল হাসি। যাক, অবশেষে রাজি হলো তাহলে, হয়তো এবার প্রেমটা হবে ওদের। কথাটা মনে হতে চারিদিকে যেন ভায়োলিন বেজে উঠল হঠাৎ। কারণ জোহারের সিনেমার মতন মনে হলো সবকিছু। তবে সেদিনের ভাবনার মতন হয়নি কিছু সিনেমা দেখতে গিয়ে। অর্চি এত চুপ ছিল সারাক্ষণ যে মিষ্টিও ক্লান্ত হয়ে গেছিল একতরফা কথা বলতে বলতে। অর্চিকে সারাদিন কাছে পেয়েও যেন মনে হচ্ছিল এই ছেলেটা কত দূরের, যেন একটা মাপা পরিধির মধ্যে সীমাবদ্ধ। আর অর্চি নিজেই চায় না সেই পরিধিটা থেকে বেরিয়ে আসতে, মিষ্টির কাছে আসতে। সেই জন্যই একসঙ্গে চলার সময় অর্চি সব সময় একটা দূরত্ব তৈরি করে রাখছিল, যাতে ভুল করেও হাত না ঠেকে যায় মিষ্টির সঙ্গে। যদিও মিষ্টি আনমনে খেয়াল করেছিল অর্চির ছোট ছোট আঙুলগুলো। ছেলেটাকে দেখতে যতই লম্বা চওড়া হোক না কেন, হাতটা একদম বাচ্চাদের মতন। আনমনে মনে হয়েছিল কথাটা, খুব ধরতেও ইচ্ছে করেছিল এই হাতটা। মনে হয়েছিল একটা লম্বা রাস্তা যদি এই স্পর্শটাকে সঙ্গে নিয়ে চলা যায়। কিন্তু অর্চি আসেনি ওর কাছে। কলকাতার ভিড় রাস্তা পার হওয়ার সময় বা এসকেলেটরের চলন্ত সিঁড়িগুলোতে উঠতে গিয়ে অর্চি কখনো হাত ধরেনি মিষ্টির। মিষ্টি হাতটা বাড়িয়ে দিলেও ছেলেটা ওকে অদেখা করেই চলে গেছে নিজের মতন। এই ঘটনাগুলো মিষ্টি আর মানতে পারছিল না। এরপর অর্চির জন্য হঠাৎ একটা কষ্ট তৈরি হচ্ছিল যেন মনে। এতদিন এর একতরফা ভালো লাগাটা কিরকম ভালোবাসা বলে মনে হতে শুরু করেছিল মিষ্টির, আর এই প্রথম একটা যন্ত্রণা জমতে শুরু করেছিল জীবনে। সেদিনের পর তাই মিষ্টি কিরকম এলোমেলো হতে শুরু করেছিল যেন। অর্চি ওর সামনে না থাকলেও মনে সবসময় এসে উকি দিত। ওর অঙ্ক করানোর সময়টুকুর জন্য মিষ্টি সারা সপ্তাহ অপেক্ষা করে বসে থাকতো। অর্চি না থাকলে ঘরে মিষ্টি মাঝে মাঝে এসে ওর পড়ার টেবিলটায় নানা রঙের গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা ফুল রেখে যেত। ওর এলোমেলো ঘরটাকে গুছিয়ে দিত নিজের হাতে। ছড়ানো ছেটানো বইগুলোকে সাজিয়ে রাখতো আনমনে। আসলে এইসব করে মনে হতো অর্চিকে খুব কাছ থেকে ফিল করছে ও। ছেলেটা দূরে থাকলে ওকে ছুঁতে পারছে, স্পর্শ করতে পারছে মন থেকে। এর মধ্যেই একদিন মিষ্টি ফেসবুক দেখে জানতে পেরেছিল অর্চির জন্মদিনের তারিখটা 15ই নভেম্বর। ডেটটা দেখে মিষ্টি লাফিয়ে উঠেছিল। 15ই নভেম্বর মানে তো আর 7 দিন বাকি, কিন্তু মিষ্টি কি গিফট দেবে অর্চিকে? কি দিতে পারে ও? প্রশ্নগুলো মনে ঘোরাফেরা করছিল সারাক্ষণ। তারপরই মনে হলো অর্চির সব থেকে দরকারি জিনিসটার কথা, ল্যাপটপ। ছেলেটার কাছে ল্যাপটপ নেই বলে সেমিস্টারের আগে এত প্রজেক্টের কাজ গিয়ে করতে হয় ক্যাফেতে। ওদের পাড়া দোকানটা তো অর্চিরা 10টা পর্যন্ত থাকে এক একদিন। স্লাইড তৈরি করা, এত পেজ টাইপ করা, সব করে ওই দোকানটায়। কথাটা ভেবেই ও আলমারি খুললো। ছোট থেকে ওর একটা স্বভাব আছে, জন্মদিনে বাবা, মা, দাদু, দিদা, মাসি, মামার বাড়ির লোক যা টাকা দেয় মিষ্টি সেগুলোকে খরচ না করে জমায়। এছাড়াও স্কুলে পড়ার সময়ও ভালো ছবি আঁকতো, তার জন্য অনেক কম্পিটিশনে জিতেছে। কিছু কম্পিটিশন থেকে তো প্রাইজ মানিও পেয়েছে। যদিও এখন আঁকার সময় অত না পেলেও এই এক সময়ের পাওয়া টাকাগুলো ওর খুব কাজে লেগে যাবে। কথাটা ভেবেই হাসি মুখে মিষ্টি ব্যাগটা বার করে গুনতে শুরু করলো। 25,600 হচ্ছে টোটাল। এত টাকা দিয়ে তো মিষ্টি একটা চলনসই ল্যাপটপ কিনতেই পারে অর্চির জন্য। কিন্তু মুশকিল হলো ল্যাপটপটা দেবে কিভাবে। মিষ্টি নিজের হাতে দিতে গেলে তো কখনোই নেবে না অর্চি। এতদিনে এটুকু তো চিনেইছে ছেলেটাকে, তাহলে দেবে কিভাবে? কথাটা ভেবে মিষ্টি আর দেরি না করে কল করেছিল অলিকে। দুবার রিং হওয়ার পর অলি ফোনটা ধরতে মিষ্টি বলল, আমাকে একটা হেল্প করতে হবে। আমি একটা ল্যাপটপ কিনবো, তোর দাদার ইলেকট্রনিক্সের দোকান তো, ওখান থেকে কিনবো অর্চিদার জন্য। কথাটায় অলি অবাক হয়ে বলল, ল্যাপটপ কিনবি অর্চিদার জন্য? কেন, আর টাকা কোথা থেকে পাবি? মিষ্টি এটা শুনে বেশ এক্সাইটেড হয়েই বলল, এই সপ্তাহে অর্চিদার জন্মদিন, আর ছেলেটা ল্যাপটপ নেই বলে খুব প্রবলেম হয় রে। প্রজেক্টের কাজ ওই পাড়ার ক্যাফেতে গিয়ে করতে হয়, তাই ভাবলাম আমার জমানো টাকা থেকে যদি ওকে
এই কাজের জিনিসটা দিই। আমি তো আসলে ছোট থেকে টাকা জমাতাম, ওর জন্মদিনে পাওয়া টাকাগুলো, তারপর আঁকার কম্পিটিশনে জেতা প্রাইজ মানি, সব মিলিয়ে হিসেব করে দেখলাম একটা ল্যাপটপ হয়েই যাবে। কিন্তু একটাই ব্যাপার বুঝলি, ল্যাপটপটা যে আমি দিয়েছি বলা যাবে না। আমি দিয়েছি জানলে যা ছেলে ইউজই করবে না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল মিষ্টি। তবে অলি এই কথার উত্তরে আকাশ থেকে পড়লো যেন। ও বেশ চেঁচিয়েই বলল, তুই ঠিক আছিস তো? তুই নিজের সমস্ত জমানো টাকা দিয়ে অর্চিতাকে ল্যাপটপ কিনে দিবি, আর তুই ওকে জানাবি না অবধি? তুই কি আর ওকে লাইক করিস না, শুধু ভালোবাসিস? এই শেষ প্রশ্নের ঠিক কোনো উত্তর দিল না মিষ্টি। আসলে কি বলবে বুঝতেই পারলো না। ভালোবাসলে মানুষ কি কি করে এটা মিষ্টি জানে না এখনো, তাই ভালোবাসি এই দাবিটাও করতে পারলো না। বরং কথা ঘুরিয়ে বলল, তুই এত ভাবনা ছাড়, আর আমার কথাটা শোন। তুই তোর দাদাকে দিয়ে অর্চিতাকে একটা ফোন করাবি, আর বলবি ওর মোবাইল নাম্বারটা ওই ল্যাপটপ কোম্পানি থেকে করা একটা লাকি ড্রয়ে সিলেক্ট হয়েছে, আর তাই একটা ল্যাপটপ অর্চিতা গিফট পাবে। ব্যাস, আর কোনো প্রশ্ন উত্তরে যাবি না, ফোনটা কেটে দিবি জাস্ট, তাহলেই প্ল্যান সাকসেসফুল। কথাটা বলে মিষ্টিও আর কোনো প্রশ্ন উত্তরের মধ্যে না জড়িয়ে ফোনটা কেটে দিল নিজের। তারপর কটা দিন পেরিয়ে অর্চির জন্মদিনের দিন বাড়ির কলিং বেলটা বেজে উঠল হঠাৎ। অর্চির নামের পার্সেল সমেত পোস্টম্যান এসে হাজির, মিষ্টির মনের সমস্ত জমানো ভালোবাসা নিয়ে, বেনামি চিঠি হয়ে। সেদিনের পর এক সপ্তাহ পার করে বৃষ্টি নেমেছিল খুব শহরে। জুলাই মাসের মাঝামাঝি সময়, আকাশের মুখ বেশিরভাগ সময় অন্ধকার, কালো মেঘের ছড়াছড়ি চারিদিকে। তবে বৃষ্টির সিজনটা ভীষণ প্রিয় মিষ্টির। এই জল থই থই রাস্তা, সারাক্ষণ বৃষ্টি পড়ার শব্দ, টিনের চালে ঝিরঝির আওয়াজ, সব মিলিয়ে কিরকম মেলোডি তৈরি হয় চারিদিকে, আর জলছবি লাগে শহরটাকে। এই সবই ভাবতে ভাবতে মিষ্টি সেদিন আনমনে ছাদে গেছিল। আজ বৃষ্টি ছুঁতে ইচ্ছে করছিল খুব, একেবারে ছোটবেলার মতন। তাই কিছু না ভেবে মিষ্টি জলছবির মধ্যে ভিজতে শুরু করেছিল, বৃষ্টির ফোঁটাগুলোর সঙ্গে খেলতে শুরু করেছিল এলোমেলোভাবে। তবে কিছুক্ষণ বাদে খেয়াল করেছিল দূর থেকে আবছা একটা ছবি আস্তে আস্তে স্পষ্ট হতে হতে ওর দিকে এগিয়ে আসছে। অর্চি। বৃষ্টিতে ভিজতে ভিজতে ছেলেটা হঠাৎ মিষ্টির ভীষণ কাছে চলে এলো যেন, আর মিষ্টি অর্চিকে দেখে কেমন থমকে গেল আজ। ওর শান্ত দুটো চোখ, ভেজা চশমা কিরকম বেহিসেবি করে দিল মিষ্টিকে। ও নিজেও বুঝতে পারলো না যে কখন বাস্তব পেরিয়ে মিষ্টি কল্পনার ঘোরের মধ্যে চলে গেছে। সেই মুহূর্তে অর্চি যদিও একটু উত্তেজিত হয়ে বলেছিল, কি করছো কি তুমি? এইভাবে বৃষ্টির মধ্যে ভেজে কেউ? ভাগ্যিস ইউনিভার্সিটি থেকে ফিরে আমি দেখলাম জ্বর চলে আসবে তো এবার, চলো ভেতরে চলো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেছিল অর্চি, কিন্তু তখনই মিষ্টি নিজের সমস্ত আড়াল ভেঙে হঠাৎ অর্চিকে জড়িয়ে ধরেছিল বৃষ্টির মাঝে। তারপর নিজের মনেই বলে উঠেছিল, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। কথাটাই অর্চি কিছু মুহূর্তের জন্য কেমন স্থির হয়ে গেছিল যেন, বুঝতে পারছিল না কিভাবে রিয়াক্ট করবে। কিন্তু তারপরেই অর্চি নিজেকে সামলে মিষ্টিকে ধরে সরিয়ে দিয়েছিল নিজের থেকে এক ধাক্কায়। অর্চির যেন ধৈর্যের সীমা পার হয়ে গেছিল আজ, তাই বেশ উত্তেজিত হয়ে বলেছিল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তোমার যা ইচ্ছে হয় তুমি করো, কিছু না ভেবে। আমি তোমাকে অনেকদিন ধরে বোঝানোর চেষ্টা করেছি যে আই এম নট ইন্টারেস্টেড, কখনো তোমাকে কোনোভাবে রেসপন্স করিনি, তারপরেও এইভাবে বিহেভ কি করে করলে তুমি? আর তোমার কি মনে হয় প্রেমটাই জীবনের সব? তোমার বাবা যদি জানতে পারে তার মেয়ে একটা ছেলের ক্লোজ হওয়ার চেষ্টা করছে, তার সঙ্গে রিলেশনে যাওয়ার জন্য ডেসপারেট, তারপর কি সেই ছেলেকে আর নিজের বাড়িতে জায়গা দেবেন? উনি তাড়িয়ে দেবেন আমাকে, আর তোমার জন্য আমার কলকাতায় থাকার একটা ঠিকানা শেষ হয়ে যাবে। তাই আমি হাত জোড় করছি, আমার থেকে দূরে থাকো। আমাকে লুকিয়ে ফুল পাঠানো, ঘর গুছিয়ে দেওয়া, এইসব বন্ধ করো দয়া করে। আমাকে রেহাই দাও তুমি, প্লিজ। কথাগুলো ঝড়ের গতিতে বলে অর্চিয়া দাঁড়ালো না মিষ্টির সামনে, জোরে পা চালিয়ে চলে গেল নিজের ছাদের ঘরটায়। তারপর মিষ্টির মুখের ওপরই দরজাটা বন্ধ করে দিল নিজের। কিন্তু মিষ্টি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কেমন, মনে হলো পায়ের কাজটা খুব ভারী হয়ে এসেছে হঠাৎ, আর এক পাও এগোতে পারছে না লজ্জায়, একতরফা ভালোবাসার লজ্জায়। এতগুলো কথা বলে দিল অর্চি ওকে, এত সহজে এত ছোট করে দিল, যেন বিশ্বাস হচ্ছে না ঠিক। নিজেকে হঠাৎ খুব সস্তা লাগছে মিষ্টির। মনে হচ্ছে আজ অবধি যা করেছে অর্চির জন্য সব ভুল, সব ওর বোকামি, আর ওর মতন সহজভাবে কেউ কিছু ভাবে না হয়তো, তাই বেহিসেবি কাজকর্মগুলো করে ভুল করেছে ভীষণ। সেই জন্যই এই বৃষ্টির দিনে এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখানে, দাম দিতে হচ্ছে নিজের আড়াল ভাঙার। সেদিনে বৃষ্টি ভেজা শহরে মিষ্টি যেন এক ধাক্কায় ভীষণ বড় হয়ে গেছিল। এতদিন নিজেকে সহজভাবে এক্সপ্রেস করার স্বভাবটা আজ ভীষণ ভুল বলে মনে হচ্ছিল, কেমন একটা অদৃশ্য দেওয়াল
তৈরি হয়ে গেছিল ওর চারিদিকে, যেই দেওয়ালের বাইরে বেরিয়ে আর কখনো কারোর কাছে নিজে থেকে যাবে না হয়তো মিষ্টি, কাউকে বোঝানোর চেষ্টা করবে না ভালোবাসি। আর অর্চি যদি এটা ভাবে যে ওর কাছে গেলে অর্চির ক্ষতি হবে, পড়াশোনা নষ্ট হবে, এমনকি বাড়িতে থাকাটাও বন্ধ হয়ে যাবে, তাহলে তো মিষ্টি কোনোদিনও এগোবে না ওর দিকে। কথাগুলো ভেবে নিজেকে কঠিন করেছিল। সেই রাতে এরপর আর ঘুম হয়নি মিষ্টির, কারণে অকারণে চোখটা ভিজে আসছিল বারবার। তবে এরপর থেকে আর কখনো অর্চির ঘরে যায়নি। শুধু ঘর কেন, ওর সামনেও আসেনি বেশ কিছুদিন। নিজেকে কিরকম নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিল মিষ্টি। তবে এইসব কথা শুনে অলি তো ভীষণ রেগে গিয়েছিল অর্চির ওপর। আসলে মিষ্টি এরপর 2-3 দিন কলেজ যায়নি, আর সেই জন্য অলি দেখা করতে এসেছিল বাড়িতে। তবে মিষ্টিকেই প্রথমও এতটা নিস্তেজ চুপচাপ দেখেছিল। এরপর ঠেলে ধাক্কে অনেক জিজ্ঞেস করাতে মিষ্টি বলেছিল সবকিছু। এতে অলি বেশ উত্তেজিত হয়ে বলেছিল, এইভাবে কথা বলেছে তোর সঙ্গে ছেলেটা, এতটা রুডলি? কি ভাবেটা কি নিজেকে? ও কি জানে না যে তুই তোর এতদিনের জমানো সমস্ত টাকা খরচ করে ওর জন্য ল্যাপটপ কিনেছিলিস? না জানলে আমি এক্ষুনি গিয়ে বলে আসছি। কথাটায় মিষ্টি অলির হাতটা শক্ত করে ধরে বসিয়েছিল ওকে। তারপর আস্তে গলায় বলেছিল, পাগল হয়েছিস তুই? আর কেন বলতে যাবি এইসব? অর্চিতা কি চেয়েছিল আমার কাছে কিছু? আমি তো নিজে থেকেই দিয়েছি। হয়তো ভালোবাসতাম তাই, কিন্তু এইভাবে আমি কি করেছি, কি দিয়েছি এইসব বলে কারোর কাছে ইম্পর্টেন্ট হওয়া যায় না, কারোর মন পাওয়া যায় না। কথাটা বুঝতে আমার অনেক দিন লেগেছে, কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছি। আর এই একতরফা ফিলিংসের জন্য আমি নিজেকে ছোট করতে পারবো না কখনো। তাই প্লিজ কারোর কাছে যাওয়ার দরকার নেই। যেটা শেষ হওয়ার ছিল হয়ে গেছে, আর কিছু নেই। কথাগুলোতে অলিও কিরকম স্থির হয়ে গিয়েছিল যেন। ওর এতদিনের চেনা বন্ধুর মধ্যে একটা বদল খেয়াল করেছিল আজ। আসলে ওই মিষ্টি স্বভাবের মেয়েটার মধ্যে স্থিরতা দেখেছিল অলি। মনে হয়েছিল মিষ্টি আর রূপকথার পৃথিবীটাই নেই। ও রোজের ঘামে জড়ানো সাদা কালো জীবনটাই ফিরে এসেছে। হঠাৎ করে বড় হয়ে গেছে খুব, ভাবনাগুলো গভীর হয়েছে। তবে এরপর বেশ কয়েকটা দিন বাদে একটা ঘটনা ঘটল। সেদিন অর্চি ইউনিভার্সিটি থেকে একটু বিকেল বিকেল ফিরছিল। কিছুক্ষণ আগেই আসলে মায়ের একটা ফোন এসেছিল ওর কাছে। বাবার শরীরটা কাল থেকে খারাপ হয়েছে। এমনি স্ট্রোক অ্যাটাক করে প্যারালিসিস হয়ে যাওয়ার পর হুইল চেয়ারই ভরসা 2 বছর ধরে। তবে কাল প্রেশার হাই হয়ে গেছিল। ডাক্তার বলেছে আরেকবার যদি মায়ের স্ট্রোক হয় তাহলে খুব বড় ক্ষতি হয়ে যাবে হয়তো। কথাটা শোনার পর থেকেই অর্চির মনটা ভীষণ খারাপ। মাঝে মাঝে বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠছে যেন। আর এখন পড়াশোনার এত চাপ যে চাইলেই চলে যেতে পারবে না নর্থ বেঙ্গল। মা একা একা দিনের পর দিন সব ম্যানেজ করছে নিজের প্রাইভেট ফার্মে চাকরি সামলে। এখনো অর্চি চাকরি পেতে 1 বছর। এতগুলো দিন মায়ের ওপর সব দায়িত্ব। কথাগুলো ভাবতে ভাবতেই একটু আনমনে রাস্তা পেরোচ্ছিল সেদিনও। এই বড় রাস্তা পেরোলেই তো বাড়ির গলি, ওর কলকাতার 2 বছরের ঠিকানা। বাবার বন্ধু বলে থাকতে দিয়েছে এতগুলো দিন, কিন্তু তাও খুব অস্বস্তি হয় ওর। অন্যের থেকে বিনা পয়সায় এত সাহায্য নিতে লজ্জা হয় মাঝে মাঝে। কথাগুলো আজও মাথায় ঘুরছিল কেমন। আর ঠিক তখনই একটা টাটা সুমো রাস্তার ওপার থেকে এগিয়ে আসছিল খুব জোরে। অর্চি সেটা খেয়াল না করায় কিরকম চোখের পলকেই গাড়িটা এসে ধাক্কা দিল ওকে। অর্চি ছিটকে পড়ল রাস্তার মাঝে। মাথাটা গিয়ে লাগলো পিচের রাস্তায়, আর সঙ্গে সঙ্গে রক্ত এসে জমা হলো চারিদিকে। অর্চির সামনেটা অন্ধকার হয়ে এলো ধীরে ধীরে। তবে ও খেয়াল করলো সেই যন্ত্রণার মধ্যে ওকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে রাস্তায়, কিন্তু কেউই এগিয়ে আসছে না কাছে, একটা হাত এগিয়ে দিচ্ছে না সাহায্যের। আর অর্চির এত যন্ত্রণা হচ্ছে যে নিজে থেকে ওঠার ক্ষমতাটুকুও নেই। এমনকি হেল্প চাওয়ার জন্য গলার আওয়াজও বেরোচ্ছে না ওর। এই সময় কিরকম কান্না পাচ্ছে যেন। মা বাবার থেকে এত দূরে, ও কি শেষ হয়ে যাবে এখানেই আজ? কেউ এগিয়ে আসবে না ওকে বাঁচাতে, ওর হাতটা ধরতে? কথাগুলো ভাবতে ভাবতে সেই মুহূর্তেই অর্চি আবছা অন্ধকারের মাঝে সেদিন একটা চেনা মুখ খুঁজে পেল হঠাৎ। সে ওকে দেখে ভিড় ঠেলে বেরিয়ে এলো যেন। তারপর ওর খুব কাছে এসে নিজের কোলে অর্চির শরীরটা তুলে ধরলো। অর্চির নিস্তেজ হাতটা ভীষণ শক্ত করে আঁকড়ে ধরলো আজ। অসহায় গলায় চিৎকার করে লোকের সামনে হাত জোর করে একটা ট্যাক্সির ব্যবস্থা করলো মেয়েটা। তারপর পুরো রাস্তা জুড়ে নিজের ওড়না দিয়ে অর্চির রক্ত ভেজা কপালটা চেপে বসে রইল সারাক্ষণ। আর বারবার গাড়ির ড্রাইভারকে তাড়া দিতে থাকলো যতটা আগে সম্ভব হসপিটালে পৌঁছানোর জন্য। আর অর্চি এই পুরো সময়টা নিষ্পলক হয়ে তাকিয়ে রইল এই নতুন চেনা মেয়েটার দিকে, মিষ্টির দিকে।
তবে হসপিটালে পৌঁছে অর্চির অবস্থা আরও খারাপ হয়েছিল। অনেক ব্লাড লস হয়ে গেছিল ওর। বি পজিটিভ ব্লাডের খুব দরকার ছিল তখন, কিন্তু ব্লাড ব্যাংকের লাইনে আর দাঁড়ায়নি মিষ্টি, নিজেই এগিয়ে এসেছিল ব্লাড দেওয়ার জন্য। অদ্ভুতভাবে যখন জানতে পেরেছিল ওর আর অর্চির এক ব্লাড গ্রুপ, তখন সময় নষ্ট করেনি আর। সেদিন এরপর প্রায় 3 ঘন্টা বাদে অর্চির জ্ঞান ফিরেছিল। ততক্ষণে মিষ্টি ওর মা বাবাকে ফোন করে ইনফর্ম করে দিয়েছে। তবে অর্চির সেন্স আসার পর মিষ্টি আর যায়নি ওর সামনে। ব্লাড দিয়ে শরীরটা ভীষণ উইক ছিল, তাও করিডোরে অপেক্ষা করেছিল অর্চির একটা ভালো খবর পাওয়ার জন্য। ছেলেটা স্টেবল আছে এইটুকুই জানার ছিল শুধু। তারপর মা বাবা আসতেই ও বেরিয়ে এসেছিল হসপিটাল থেকে একা। যদিও বাবা টেনশন করছিল ব্লাড দিয়ে উইক শরীরে মিষ্টি এইভাবে একা একা বাড়ি ফিরবে কি করে এটা ভেবে, কিন্তু মিষ্টি বাবাকে বুঝিয়ে শুনিয়ে বেরিয়ে এসেছিল ঠিক। তারপর একটা চলন্ত ট্যাক্সি থামিয়ে উঠে পড়েছিল সেটায়। খুব হাওয়া দিচ্ছিল সেই সময় কলকাতায়, একটা ঝড় উঠেছিল মনে হয়। তবে মিষ্টি ট্যাক্সির খোলা জানালার ওপাশে খুব শান্তভাবে বসেছিল আজ। হাওয়ায় ওরা এলোমেলো চুলটাকে সামলে ক্লান্তভাবে দেখছিল রাস্তাঘাট, অফিস ফেরত মানুষগুলোকে। মনে হচ্ছিল এদের ঠিকানা কোথায়, এরা সবাই আসছে কোথা থেকে আর যাবেই বা কোথায়। এই ভিড় শহরে এদের কি কোনো গল্প আছে, মিষ্টির মতন মন খারাপের গল্প? কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস পড়েছিল আপনা আপনি। আজ আসলে একবার জ্ঞান ফেরার পর অর্চিকে দেখতে ইচ্ছে করছিল খুব, দুটো কথা বলতে ইচ্ছে করছিল ছেলেটার সঙ্গে, কিন্তু মিষ্টি নিজেকে আটকে ছিল জোর করে। নিজের চারিদিকে তৈরি দেওয়ালটাকে শক্ত করেছিল আরেকবার, যে ওকে চায় না, তার কাছে যাবে না কখনো। এটা ভেবেই ক্লান্ত পায়ে বেরিয়ে এসেছিল হসপিটাল থেকে একটা একলা পৃথিবীর খোঁজে। কিন্তু সেদিন প্রথম অর্চির চোখ খুঁজেছিল মিষ্টিকে জ্ঞান ফেরার পর থেকে। মনে হয়েছিল যেই মেয়েটার জন্য আজ বেঁচে আছে, যে এতটা আগলে এতটা চেষ্টা করে নিয়ে এলো ওকে হসপিটালে, সে কোথায়? মিষ্টির মা বাবা ওকে দেখতে এলেও মিষ্টির দেখা নেই কেন? তারপর নার্সের মুখে যখন জানতে পেরেছিল মিষ্টি ওকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, তখন তো অর্চি স্তব্ধ হয়ে গেছিল কেমন। বুঝতে পারছিল না এরপর মিষ্টির সঙ্গে দেখা হলে কি বলবে, ঠিক কিভাবে ফেস করবে। আর কথাটা ভাবতেই মনে পড়ে গিয়েছিল সেদিন ছাদে মিষ্টিকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার ঘটনাটা। আর কীরকম হাতটা মুঠো হয়ে গেছিল যেন ওর নিজের ওপর রাগে। যেই মেয়েটাকে সেদিন অত কথা শোনালো, সে যে ওর এইভাবে পাশে থাকবে ভাবেনি আসলে। সেদিনের পর তাই অর্চি রোজ হসপিটালে ভিজিটিং আওয়ার্সগুলোতে অপেক্ষা করত। একবার সে অনেক দিনের চেনা মেয়েটাকে দেখতে চাইতো খুব, মন থেকে সরি বলতে চাইতো দেখা হলে, কিন্তু মিষ্টির খোঁজ পেত না আর কখনো। কাছের বন্ধু বান্ধব, মিষ্টির মা বাবা, ইউনিভার্সিটির পরিচিত কিছু স্যার দেখা করতে এলেও সেই মেয়েটা আসেনি আর ওর কাছে। অর্চির ওর থেকে দূরে থাকার পরামর্শটাকে একদম লাইন বাই লাইন মেনে নিয়েছে মনে হয়। কথাটা ভেবেই কিরকম মন খারাপ হয়ে যেত অর্চির। একটা সময় যার থেকে সব সময় দূরত্ব চাইতো নিজে, আজ যখন সে অর্চিকে দূরে সরিয়ে দিয়েছে তখন কেমন শূন্য লাগতো চারিদিক। এখনকার মতো এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুরে আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।